কল্পনা করুন আপনার ফোনে থাকা কোনো একটি হেলথ অ্যাপ কিংবা ইনভেস্টমেন্ট অ্যাপের ড্যাশবোর্ড চেক করছেন। তো সেখানে থাকা চমৎকার সব ভিজুয়ালস, গ্রাফ এবং চার্ট দেখে আপনি সেকেন্ডে বুঝে যাচ্ছেন আপনার কাজের প্রোগ্রেস। তো এই যে জটিল সব ডেটাকে সহজ এবং ইউজার ফ্রেন্ডলি করে তোলার পদ্ধতি, এটাকেই বলা হয় ডেটা ভিজুয়ালাইজেশন। সাধারণত যখন আমরা ডেটা নিয়ে কাজ করি তখন তা ভিজুয়ালাইজ করা বা অন্যের নিকট উপস্থাপন করাটা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। বিশেষ করে যারা একেবারে নতুন তাদের জন্য প্রফেশনাল মানের প্লট তৈরি করাটা বেশ চ্যালেঞ্জিং। স্বাগতম সবাইকে। আজকের এই ভিডিওটি ডেটা ভিজুয়ালাইজেশন সিরিজের প্রথম ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ggplot2 ব্যবহার করে গ্রামার অফ গ্রাফিক্সের সাহায্যে স্টেপ বাই স্টেপ ডেটা ভিজুয়ালাইজেশন করতে হয়। যারা একেবারে নতুন আমার চ্যানেলে তাদের জন্য আমি আব্দুল্লাহ আল শামীম, একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডেটা অ্যানালিস্ট এবং এআই স্পেশালিস্ট। তো চলুন কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম ব্যাক। এই লেসন আমরা কথা বলবো কিভাবে একেবারে স্ক্র্যাচ থেকে আপনি ggplot2 স্টার্ট করবেন। সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট থিং ফার্স্ট, প্রথমে আমরা ওয়ার্কিং ডিরেক্টরি সিলেক্ট করব। তো এর জন্যে আমরা প্রজেক্ট এই অপশনে ক্লিক করব এবং এই অপশনে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো নিউ প্রজেক্ট। আমরা এখানে ক্লিক করব এবং ক্লিক করার পর আমাদের সামনে একটি পপ আপ উইন্ডো ওপেন হবে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ ডিরেক্টরি, এক্সিস্টিং ডিরেক্টরি এবং ভার্সন কন্ট্রোল। তো যদি অলরেডি আপনার কাছে ডিরেক্টরি থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে সেই ডিরেক্টরিটি চুজ করবেন, বাট প্রথমে আমরা নিউ ডিরেক্টরিতে চলে যাব এবং এখান থেকে নিউ প্রজেক্ট। এবার আমাদের তৈরি করা সবগুলো ফাইলকে একসাথে অর্গানাইজ করার জন্য একটি ডিরেক্টরি সেট করব। তো প্রথমে আমরা এখানে একটি ডিরেক্টরি নেম ব্যবহার করব। সো ফর এক্সাম্পল আর প্রোগ্রামিং ফর অল। ওকে, সো আমি কিভাবে লিখেছি একটু ভালোভাবে লক্ষ্য করুন। তো অলরেডি আমরা ওয়ার্কিং ডিরেক্টরি নেম সেট করেছি, এবার আমরা ওয়ার্কিং ডিরেক্টরি পাথ সেট করব। তো এর জন্য আমরা ব্রাউজ অপশনে ক্লিক করব এবং ব্রাউজ অপশন থেকে আমরা চলে যাব ডকুমেন্টসে অ্যান্ড এখান থেকে আমরা আর ফর বিগিনার্স এই ফোল্ডারটিকে চুজ করব। সো ওপেন এবং ওপেন বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো আর ফর বিগিনার্স আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি ফাইল পাথ সেট হয়ে গেছে। অ্যান্ড সব কিছু ঠিকঠাক থাকলে আমরা ক্রিয়েট প্রজেক্ট এই অপশনে ক্লিক করে আমাদের প্রজেক্টটি তৈরি করে ফেলব। অ্যান্ড ওয়েলকাম টু আর প্রোগ্রামিং ফর অল ডিরেক্টরি। অ্যান্ড ফাইনালি আমরা টাইডিভার্স প্যাকেজ এবং ggplot2 ব্যবহার করে আমাদের প্রথম গ্রাফ তৈরি করার জন্য আমরা সম্পূর্ণ রেডি। তো এর জন্য প্রথমে আমরা নিউ ফাইল এই অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা আর স্ক্রিপ্ট চুজ করব। তো প্রথমে এর জন্য আমাদেরকে একটি লাইব্রেরি ইনস্টল এবং কল করে নিতে হবে। সো প্রথমে আমরা ইনস্টল অ্যান্ড লোড লাইব্রেরি। তো এর জন্যে প্রথমে আমরা ইনস্টল ডট প্যাকেজেস এই ফাংশনের ভেতর ইনভার্টেড কমা ব্যবহার করে প্যাকেজ নেম উল্লেখ করব। সো টাইডিভার্স। এবার আমরা এই কোডটিকে রান করব। এর জন্য আমরা রান অপশনে ক্লিক করব। সো রান অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো নিচের কনসোলে আমাদের প্যাকেজটি ইনস্টল হয়ে যাবে। তো প্যাকেজটি ইনস্টল হয়ে গেছে। এবার আমরা লাইব্রেরি ফাংশন ব্যবহার করে এই প্যাকেজটিকে কল করব। তো এর জন্য আমরা ব্যবহার করব লাইব্রেরি, অথবা আপনি রিকোয়ার ফাংশন ব্যবহার করতে পারেন এবং একইভাবে টাইডিভার্স। এবার কোডটিকে রান করার জন্য আপনার কিবোর্ডের কন্ট্রোল এন্টার বাটনে ক্লিক করুন। যদি আপনি ম্যাক ইউজার হয়ে থাকেন তাহলে কমান্ড এন্টার। সো কন্ট্রোল এন্টার এবং কন্ট্রোল এন্টার প্রেস করার সাথে সাথে আমরা নিচে দেখতে পাবো লাইব্রেরিটি কল হয়ে যাবে। রাইট। সো এবার আমরা ডেটা সেট অ্যাক্সেস করব। সো এর জন্য আমরা আইডি ডেটা সেট ব্যবহার করব। তো প্রথমে আমরা আইডি ডেটা সেটটিকে দেখে নেব। এর জন্য আমরা ভিউ ফাংশনের ভেতর ডেটা সেট নেম ব্যবহার করব। সো আইরিশ। এরপর একইভাবে আমরা এটাকে রান করব অ্যান্ড আমরা ডেটা সেটটিকে দেখতে পাবো। তো বেসিক্যালি আইরিশ ডেটা সেট হচ্ছে তিনটি ফ্লাওয়ার স্পিসিসের বিভিন্ন মেজারমেন্ট। এখানে তিনটি ফ্লাওয়ার স্পিসিস হচ্ছে সিতোসা, ভার্জিনিকা এবং ভার্সিকালার, এবং এই স্পিসিসগুলোর বিভিন্ন লেন্থ মেজার করা হয়েছে। ওকে, সো এবার আমরা এই ডেটা সেট ব্যবহার করে বার চার্ট তৈরি করব। তো এবার আমরা দেখব কিভাবে ggplot2 ব্যবহার করে ডেটা ভিজুয়ালাইজেশন করতে হয়। কিন্তু তার আগে অবশ্যই আমাদেরকে একটি টার্মের সাথে পরিচিত হতে হবে, হুইচ ইজ কল্ড গ্রামার অফ গ্রাফিক্স। ওকে,
গ্রামার অফ গ্রাফিক্স হচ্ছে ggplot2 এর ভাষা, অর্থাৎ আমরা ggplotকে গ্রামার অফ গ্রাফিক্সের মাধ্যমে ইনস্ট্রাকশন দিয়ে থাকি কোন লেয়ারের পর কোন লেয়ার যুক্ত করতে হবে। তো গ্রামার অফ গ্রাফিক্সের সহজে বোঝার জন্য আমি অলরেডি একটি আর্টিকেল ওপেন করে রেখেছি। তো চলুন প্রথমে সেই আর্টিকেলটি দেখে নেওয়া যাক। সো আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রামার অফ গ্রাফিক্সের সেই আর্টিকেলটি, যেখানে গ্রামার অফ গ্রাফিক্সের বিভিন্ন কম্পোনেন্টগুলোকে লেয়ার বাই লেয়ার বোঝানো হয়েছে। তো এর প্রথম কম্পোনেন্টটি হচ্ছে ডেটা, অর্থাৎ আমরা কোন ডেটা সেটটিকে ব্যবহার করতে যাচ্ছি তা ggplot2কে জানাতে হবে। পরবর্তীতে অ্যাস্থেটিক্স, অর্থাৎ এক্স এবং ওয়াই অ্যাক্সিসে আমরা কোন ভ্যারিয়েবলগুলোকে প্লট করতে চাচ্ছি তা আরকে বা ggplot2কে জানাতে হবে। ফর এক্সাম্পল, আমাদের ডেটা সেটের নেম ভ্যারিয়েবলটিকে আমরা এক্স অ্যাক্সিসে ব্যবহার করতে চাচ্ছি এবং হাইট ভ্যারিয়েবলটিকে আমরা ওয়াই অ্যাক্সিসে ব্যবহার করতে যাচ্ছি। সো এইভাবে আমরা বিভিন্ন অ্যাস্থেটিক্সগুলো আরকে জানাতে পারি। এরপর রয়েছে জিওমেট্রিস, অর্থাৎ আমরা কোন ধরনের প্লট কিংবা গ্রাফ তৈরি করতে যাচ্ছি তা ggplotকে জানানো। আমরা বার চার্ট তৈরি করতে পারি, অথবা স্ক্যাটার প্লট, অথবা যে কোনো ধরনের প্লট, যাই তৈরি করি না কেন আমাদেরকে তা মেনশন করতে হবে। এরপর রয়েছে ফ্যাসেট বা ফ্যাসেটস। এর অর্থ হচ্ছে আমাদের তৈরি করা প্লটটিকে আমরা আবার সাব ডিভাইড করতে চাচ্ছি কিনা। ফর এক্সাম্পল, আমরা জেন্ডারের এগেনস্টে সেটাকে সাব ডিভাইড করতে পারি, অথবা মান্থের এগেনস্টে সেটাকে আমরা সাব ডিভাইড করতে পারি, অথবা আমাদের ডেটা সেটে থাকা যে কোনো একটি ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবলের এগেনস্টে আমরা সেটাকে সাব ডিভাইড করতে পারি। ওকে, এরপর রয়েছে স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ আমাদের প্লটটিতে মিন, মিডিয়ান, মোড কিংবা অন্যান্য স্ট্যাটিস্টিক্যাল সামারিগুলো আমরা শো করতে চাচ্ছি কিনা। এরপর রয়েছে কোঅর্ডিনেটস, আমাদের প্লটের এক্স এবং ওয়াই অ্যাক্সিসের বিভিন্ন এলিমেন্টগুলোকে আমরা রিনেম কিংবা কাস্টমাইজ করতে পারি। এছাড়াও আমরা টাইটেল কিংবা সাবটাইটেলকে আমরা কাস্টমাইজ করতে পারি। এরপর রয়েছে থিমস, অর্থাৎ আমাদের প্লটটিকে আরও প্রফেশনাল কিংবা ক্লিন করার জন্যে আমরা আর এর বা ggplot2 এর কিছু কাস্টমাইজড ইনবিল্ট থিম ব্যবহার করতে পারি। এছাড়াও আরও অনেক ধরনের কম্পোনেন্টস রয়েছে। সো আমার ফিউচার ভিডিওগুলোতে আমি এই কম্পোনেন্টসগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বাট এই ভিডিওতে আমরা এই কম্পোনেন্টসগুলো ব্যবহার করে দেখব কিভাবে গ্রামার অফ গ্রাফিক্স ব্যবহার করে প্লট তৈরি করতে হয়। ওকে, গট ইট? আর ইউ রেডি? রাইট। সো এবার আমরা সেই কম্পোনেন্টসগুলো ব্যবহার করে ডেটা ভিজুয়ালাইজেশন করব। তো এর জন্য প্রথমে আমরা ডেটা সেট নেম ব্যবহার করব আইরিশ। ওকে, এবার আপনাদেরকে একটি নতুন অপারেটরের সাথে পরিচয় করিয়ে দিব, হুইচ ইজ কল্ড পাইপ অপারেটর। পাইপ অপারেটর ব্যবহার করতে হলে প্রথমে আপনাকে টাইডিভার্স প্যাকেজটি ইনস্টল এবং অ্যাক্টিভ করে নিতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, পাইপ অপারেটর আমরা কেন ব্যবহার করি? ওয়েল, পাইপ অপারেটর ব্যবহার করে জটিল বা কঠিন কোডগুলোকে ধাপে ধাপে সিস্টেমিক অ্যাপ্রোচে লেখা যেতে পারে। সো আমি সবসময় পাইপ অপারেটর ব্যবহার করাটাকে প্রেফার করি। তো পাইপ অপারেটর লেখার জন্য আপনার কিবোর্ড থেকে প্রেস করতে হবে কন্ট্রোল শিফট এরপর এম। যদি আপনি ম্যাক ইউজার হয়ে থাকেন তাহলে কমান্ড শিফট এম। পাইপ অপারেটরকে আমরা বলবো এরপর, অর্থাৎ এটি মূলত পরবর্তী কোডকে পূর্বের কোডের সাথে সমন্বয় করে। ওকে, মেক সেন্স? এবার আমরা ইন্টারপ্রেস করব, অর্থাৎ আইরিশ। এরপর এবার আমরা সেকেন্ড কম্পোনেন্ট ব্যবহার করব, হুইচ ইজ কল অ্যাস্থেটিক্স। ওকে, তো এর জন্য প্রথমে আমরা ব্যবহার করব ggplot ফাংশন, এবং এর ভেতর আমরা অ্যাস্থেটিক্স ব্যবহার করার জন্য প্রথমে লিখব AES, অর্থাৎ অ্যাস্থেটিক্স, এবং এর ভেতর আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসকে মেনশন করব। যেহেতু আমরা বার চার্ট তৈরি করছি, সো আমাদের শুধুমাত্র এক্স অ্যাক্সিস প্রয়োজন হবে। সো এক্স ইকুয়ালস টু, আমরা এখানে আইডি ডেটা সেটের স্পিসিস ভ্যারিয়েবলটিকে ব্যবহার করব। সো স্পিসিস। ওকে, সো আমরা এখানে কি করলাম, প্রথমে ডেটা সেট নেম মেনশন করলাম, এরপর আমরা ggplot ফাংশনের ভিতর সেকেন্ড কম্পোনেন্ট ব্যবহার করলাম, হুইচ ইজ কল্ড অ্যাস্থেটিক্স। এবার যদি আমরা এই কোডটিকে রান করি, আমরা ডান পাশে একটি ক্যানভাস দেখতে পাবো। ওকে, আমরা কিন্তু একটা ক্যানভাস দেখতে পাচ্ছি, যেখানে এক্স এক্সিসে স্পিসিসকে 3টি সাব ডিভিশনে ভাগ করা হয়েছে। গট ইট? বাট আমরা এখানে কোনো ধরনের প্লট দেখতে পাচ্ছি না। এর কারণ হচ্ছে আমরা এখনো থার্ড কম্পোনেন্টটি ব্যবহার করিনি। সো চলুন এবার থার্ড কম্পোনেন্ট ব্যবহার করা যাক। তো এর জন্যে আমরা এখানে চলে আসব। এবার থার্ড কম্পোনেন্টকে যুক্ত করার জন্য আমরা এখানে ব্যবহার করব প্লাস। ওকে, থার্ড কম্পোনেন্ট হচ্ছে জিওমেট্রিক্স, অর্থাৎ আমরা কোন ধরনের প্লট তৈরি করতে যাচ্ছি। যেহেতু আমরা বার চার্ট তৈরি করব, সো আমরা এখানে ব্যবহার করব জিওম আন্ডারস্কোর বার। ওকে, জিওম আন্ডারস্কোর বার। এবার আমরা এই কোডটিকে আবার রান করব।
এবং রান করার সাথে সাথে আমরা ডান পাশে দেখতে পাবো 3টি স্পিসিসের জন্য আলাদা আলাদাভাবে বার চার্ট তৈরি হয়েছে। নাও RE ডেটা সেটে 150 অবজারভেশন রয়েছে এবং সেই 150 অবজারভেশনের প্রথম অবজারভেশন হচ্ছে সিতোসা এবং এই সিতোসার আন্ডারে 50 মেজারমেন্ট রয়েছে। একইভাবে ভার্সিকালারে 50 এবং ভার্জিনিকাতে 50। দ্যাটস ওয়াই আমাদের বার গ্রাফটি দেখতে অনেকটা ইকুয়াল, রাইট? সো পরবর্তী কম্পোনেন্টস ব্যবহার করার আগে আমরা এই 3টি কম্পোনেন্টসকে আরেকবার রিভাইজ করব বিকজ দিস 3 কম্পোনেন্টস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারেক্ট? সো আমরা এখান থেকে আবার দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা ডেটা সেট নেম ব্যবহার করেছি আইরিশ, এরপর পাইপ অপারেটর অর্থাৎ এরপর আমরা এখানে ggplot ফাংশনের ভিতর অ্যাস্থেটিক্স কম্পোনেন্টসকে ব্যবহার করার জন্য AES এবং এর ভিতর আমরা এক্স অ্যাক্সিসে স্পিসিস ব্যবহার করেছি। অর্থাৎ প্রথমে আমরা এখানে ডেটা সেট নেম ব্যবহার করেছি which is for our first component, এরপর আমরা এখানে সেকেন্ড কম্পোনেন্টস ব্যবহার করেছি অ্যাস্থেটিক্স, এরপর পরবর্তী কম্পোনেন্টসকে যুক্ত করার জন্য আমরা এখানে প্লাস সাইন ব্যবহার করেছি এবং ফাইনালি আমরা আমাদের থার্ড কম্পোনেন্ট অর্থাৎ জিওমবার যুক্ত করেছি, কারেক্ট? নাও মুভিং টু দ্য সেকেন্ড জিওমেট্রি। বাট তার আগে আমরা গ্রাফটিতে আরেকবার লক্ষ্য করি। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের গ্রাফটির কালার অনেকটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সো আমরা এটাকে কালারফুল করতে চাচ্ছি। তো কালারফুল করার ক্ষেত্রেও আমরা এখানে কিন্তু ডেটা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমরা যাচ্ছি সিতোসার জন্য একটা কালার হবে, ভার্সি কালারের জন্য অন্য কালার হবে এবং ভার্জিনিকার জন্য টোটালি আরেকটা কালার হবে। ওকে, আই থিঙ্ক ইউ গট দ্য পয়েন্ট। তো এর জন্য আমরা ggplot ফাংশনের ভেতর অর্থাৎ অ্যাস্থেটিক্স কম্পোনেন্টসে আমরা নতুন একটি আর্গুমেন্ট বা প্যারামিটার যুক্ত করব। সো এখানে আমরা ব্যবহার করব কমা, লক্ষ্য করুন আমি কোথায় ব্যবহার করছি, x ইকুয়ালস টু স্পিসিস এরপর কমা, এবার আমরা এখানে লিখব ফিল, অর্থাৎ আমরা এই বার চার্টটিকে ফিল আপ করতে চাচ্ছি কিছু একটা দিয়ে, ইকুয়ালস টু আমরা এখানে কি দিয়ে ফিল আপ করতে যাচ্ছি, ফর এক্সাম্পল আমরা বার চার্টগুলোকে স্পিসিস অনুযায়ী কালার করতে চাচ্ছি। ওকে, সো এর জন্য আমরা ব্যবহার করব স্পিসিস। ওকে, স্পিসিস। সো আমরা এখানে কি করেছি, প্রথমে ডেটা সেট নেম, এরপর আমরা ggplot ফাংশনের ভিতর অ্যাস্থেটিক্স সেট করেছিলাম x ইকুয়ালস টু স্পিসিস। বাট যেহেতু আমরা কালার অ্যাড করতে চাচ্ছি সো আমরা এখানে কি করেছি, কমা ব্যবহার করেছি এবং এরপর লিখেছি ফিল ইকুয়ালস টু স্পিসিস, অর্থাৎ স্পিসিস ভ্যারিয়েবল অনুযায়ী তুমি এই বার চার্টটিকে কালার করো। ওকে, এরপর প্লাস দেন আমরা থার্ড কম্পোনেন্ট ব্যবহার করেছি, কারেক্ট? সো এবার আমরা এটাকে রান করব অ্যান্ড রান করার পর আমরা এখানে দেখতে পাবো আমাদের বার চার্টটি 3টি ভিন্ন স্পিসিস টাইপ অনুযায়ী কালার করা হয়েছে। তো আমরা এখানে যে বার চার্টটি দেখতে পাচ্ছি এখানে যে কালারগুলো রয়েছে আমাদের সেই কালারগুলো অনেকটা ডার্ক মনে হচ্ছে, বাট আমরা চাচ্ছি একটু লাইট কালার ব্যবহার করতে। তো এর জন্য আমরা কি করতে পারি, তো এর জন্যে আমরা যেহেতু বার চার্টের ভেতরে পরিবর্তন নিয়ে আসবো সো আমরা জিওম বার এই ফাংশনের ভেতর নতুন একটি আর্গুমেন্ট ইন্ট্রোডিউস করব হুইচ ইজ কল আলফা, আলফা আর্গুমেন্ট, আলফা। ওকে, ইকুয়ালস টু আমরা এখানে 0 থেকে 1 যে কোনো ভ্যালু ব্যবহার করতে পারবো। 1 মানে হচ্ছে আমরা এখানে যে কালারটি দেখতে পাচ্ছি সেই কালার এবং 0 মানে হচ্ছে একেবারে লাইট কালার। সো আমরা এর মাঝখানে যে কোনো একটি কালার চুজ করব। ফর এক্সাম্পল আমরা এখানে চুজ করতে পারি 0.5। ওকে, এবার আমরা এটাকে যদি আবার রান করি আমরা দেখতে পাবো আমাদের বার চার্টের কালারগুলো কিছুটা লাইট হয়ে এসেছে। এছাড়াও আমরা বার চার্টের আউটলাইনে কালার অ্যাড করতে পারি। তো এর জন্য আমরা নতুন একটি আর্গুমেন্ট ব্যবহার করব। তো যেহেতু আমরা বার চার্টের ভেতর কাস্টমাইজেশন করব সো অবভিয়াসলি আমাদেরকে জিওম আন্ডারস্কোর বার এই ফাংশনের ভেতর আর্গুমেন্টগুলো যুক্ত করতে হবে। ওকে, সো এবার আমরা এখানে কমা ব্যবহার করব, এরপর যেহেতু আমরা এর বাইরে একটি আউটার বর্ডার যুক্ত করতে যাচ্ছি সো কালার ইকুয়ালস টু আমরা যেই কালার ব্যবহার করতে চাচ্ছি সেই কালার আমরা এখানে উল্লেখ করব। ফর এক্সাম্পল আমরা ব্ল্যাক কালার ব্যবহার করতে চাচ্ছি এর আউটার বর্ডার হিসেবে। সো আমরা এটাকে আবার রান করব এবং রান করার পর আমরা দেখতে পাবো এর বাইরে একটি আউটার বর্ডার যুক্ত হয়েছে হুইচ ইজ ব্ল্যাক। ওকে, এছাড়াও আমরা এই বার চার্টগুলোর থিকনেস চেঞ্জ করতে পারি। সো এই থিকনেসকে কাস্টমাইজ করার জন্য আমরা একইভাবে চলে যাব জিওম আন্ডারস্কোর বার ফাংশনের ভেতর, এরপর কমা ব্যবহার করব এবং
এই বারগুলোর থিকনেস চেঞ্জ করার জন্য আমরা এখানে নতুন একটি প্যারামিটার যুক্ত করব হুইচ ইজ কল উইথ। ওকে, উইথ ইকুয়ালস টু, এর ভেতর আমরা 0 থেকে 1 পর্যন্ত যে কোনো ভ্যালু ব্যবহার করতে পারবো। ফর এক্সাম্পল আমরা এখানে ব্যবহার করতে যাচ্ছি 0.6। ওকে, সো এবার যদি আমরা এটাকে রান করি আমরা দেখতে পাবো এর থিকনেস অনেকটা কমে গেছে। কারেক্ট, রাইট। সো এবার আমরা ফোর্থ কম্পোনেন্ট ব্যবহার করব হুইচ ইজ কল্ড ফ্যাসেটস। ওকে, তো এর জন্য আমরা এখানে প্লাস চিহ্ন ব্যবহার করব যেহেতু নতুন কম্পোনেন্টস বা লেয়ার যুক্ত করছে। এরপর এন্টার। এবার আমরা নতুন একটি ফাংশন এখানে ইন্ট্রোডিউস করব হুইচ ইজ কল্ড ফ্যাসেট আন্ডারস্কোর গ্রিড। ওকে, ফ্যাসেট গ্রিড। তো এই ফ্যাসেট গ্রিডের ভেতর আমরা যে ক্যাটাগরিকে ব্যবহার করে সাব ডিভাইড করতে চাচ্ছি সেই ক্যাটাগরি নেম উল্লেখ করব, কিন্তু তার আগে এখানে একটি সিম্বল ব্যবহার করতে হবে হুইচ ইজ কল্ড টিল্ডা সিম্বল। সো টিল্ডা সিম্বল ব্যবহার করার জন্য আমরা আমাদের কিবোর্ডের স্কেপ বাটনের ঠিক নিচে একটি অপশন দেখতে পাবো। সো শিফট দেন সেই ট্যাব ব্যবহার করার সাথে সাথে আমরা একটি টিল্ডা সাইন দেখতে পাবো। ওকে, এবার আমরা এখানে লিখব যে ভ্যারিয়েবল বা ক্যাটাগরিক ভ্যারিয়েবলের জন্য আমরা এটাকে সাব ডিভাইড করতে চাচ্ছি সেই ক্যাটাগরি ভ্যারিয়েবল নেম। সো যেহেতু আমরা স্পিসিস ব্যবহার করব, সো আমরা এখানে স্পিসিস উল্লেখ করছি। এরপর আমরা এটাকে আবার রান করব। তো এটাকে আরও ভালোভাবে বোঝার জন্য আমরা এখানে জুম অপশনে ক্লিক করব। এবার এটাকে আমরা আরেকটু জুম করব। তো আমরা দেখতে পাবো তিনটি ভিন্ন প্লট এখানে দেখা যাচ্ছে। সো প্রথম প্লটে আমরা সিতোসার, ভার্সিকালার, ভার্জিনিকা দেখতে পাচ্ছি, বাট যেহেতু এটা সিতোসার প্লট সো এখানে শুধুমাত্র সিতোসাকে দেখানো হয়েছে। একইভাবে ভার্সিকালারে ভার্সিকালার এবং ভার্জিনিকাতে ভার্জিনিকা, অর্থাৎ এখানে আমরা তিনটি আলাদা আলাদা প্লট তৈরি করেছি। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। নাও মুভিং টু দ্য ফিফথ কম্পোনেন্ট হুইচ ইজ কল্ড কোঅর্ডিনেটস। কোঅর্ডিনেটস কম্পোনেন্টসকে আমরা বেসিক্যালি এক্স এবং ওয়াই অ্যাক্সিসের বিভিন্ন এলিমেন্টগুলোকে রিনেম করতে ব্যবহার করি। এছাড়াও আমরা প্লট টাইটেল এবং এর সাব টাইটেলকে রিনেম করতে ব্যবহার করতে পারি। সো এর জন্য প্রথমে আমি এখান থেকে ফ্যাসেট গ্রিড এই ফাংশনটিকে ইনঅ্যাক্টিভ করে দিব এবং এরপর আমরা জিওম বারের ভেতরে থাকা বিভিন্ন প্যারামিটারগুলোকে আমরা এখান থেকে রিমুভ করে দিব, জাস্ট বিকজ এটা যেন দেখতে অনেকটা সিম্পল মনে হয়। তো এবার আমরা কোঅর্ডিনেটস কম্পোনেন্টসটিকে ব্যবহার করব। তো এর জন্যে আমরা এখানে ব্যবহার করব লেফটস ফাংশন এবং লেফটস ফাংশনের ভেতর প্রথমে আমরা এর টাইটেল সেট করব। সো টাইটেল ইকুয়ালস টু, আমরা এখানে যে টাইটেলটি ব্যবহার করতে যাচ্ছি সেই টাইটেলটি এখানে উল্লেখ করব। সো ফর এক্সাম্পল আমরা এখানে লিখতে যাচ্ছি দিস ইজ বার চার্ট। ওকে, এবং এরপর আমরা এখানে কমা ব্যবহার করব। আমরা একই লাইনে ব্যবহার করতে পারি, বাট কোডটিকে ভালোভাবে বোঝার জন্য আমরা এন্টার প্রেস করে নিচে চলে যাব এবং এখানে আমরা সাবটাইটেল ব্যবহার করব। সাবটাইটেল ইকুয়ালস টু, আমরা এখানে লিখতে পারি উই ইউজ আইরিশ ডেটাসেট। ওকে, এরপর কমা, এবার আমরা এক্স এক্সিসকে রিনেম করব। সো নিচে চলে যাব, এক্স ইকুয়ালস টু, সো এক্স এক্সিসকে আমরা লিখতে পারি স্পিসিস নেম। সো আমরা এখানে ব্যবহার করব স্পিসিস নেম। নেম, লক্ষ্য করুন আমি প্রতিটি সেন্টেন্সকে ইনভার্টেড কমার ভিতর ব্যবহার করছি। অবভিয়াসলি আপনাকে ইনভার্টেড কমার ভিতর ব্যবহার করতে হবে। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আলাদাভাবে কাস্টম সেন্টেন্স যুক্ত করলে সেখানে আপনাকে ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে। এরপর কমা, আমরা ওয়াই অ্যাক্সিস নেম রিনেম করব। সো ওয়াই নাম হতে পারে নাম্বার অফ স্পিসিস, ওকে, বা কাউন্টস অফ স্পিসিস। সো আমরা এখানে বেসিক্যালি কি করেছি, লেফটস ফাংশনের ভেতর টাইটেল, সাবটাইটেল, এক্স এবং ওয়াই অ্যাক্সিসে রিনেম করেছি। সো এবার আমরা যদি এটাকে রান করি, এর একটি টাইটেল, সাবটাইটেল, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসকে রিনেম করা হয়েছে। গট ইট? এবার আমরা সিক্সথ কম্পোনেন্ট ব্যবহার করব উইচ ইজ কল থিমস। তো আমরা ggplot2 এর ইনবিল্ট থিমগুলো ব্যবহার করব। তো এর জন্যে প্রথমে আমরা এখানে প্লাস ব্যবহার করব যেহেতু নতুন লেয়ার যুক্ত করছি। এরপর এন্টার। তো এর জন্যে আমরা থিম আন্ডারস্কোর ব্যবহার করব এবং যখনই আমরা থিম আন্ডারস্কোর ব্যবহার করব আমাদের সামনে অনেকগুলো থিম সাজেস্ট করবে। তো এই সবগুলো থিম হচ্ছে ggplot2 এর ইনবিল্ট থিম।
এবং আমরা এখান থেকে থিম আন্ডারস্কোর বিডাব্লিউ অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা এই থিমটি ব্যবহার করব। এবার আমরা এটাকে রান করব এবং রান করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্লটের বাইরে একটি আউটার বর্ডার যুক্ত হয়েছে হুইচ ইজ পিডাব্লিউ থিম। কারেক্ট? অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট আমরা দেখব কিভাবে প্লটটিকে সেভ করতে হয়। তো প্লটটিকে সেভ করার জন্য আমরা এক্সপোর্ট বাটনে ক্লিক করতে পারি এবং এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এই অপশনে ক্লিক করলে আমাদের সামনে একটি পপ আপ উইন্ডো ওপেন হবে এবং পপ আপ উইন্ডোতে আমরা এখান থেকে ইমেজ ফরম্যাট সিলেক্ট করতে পারবো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি পিএনজি, জেপিজে বা অন্যান্য অনেক ধরনের ফরম্যাট রয়েছে। সো আমরা এখান থেকে পিএনজি সিলেক্ট করব। এরপর প্লটটির উইথ এবং হাইট মেনশন করতে পারেন এবং এক্ষেত্রে আমি রিকমেন্ডেশন করব অবভিয়াসলি মেনটেন অ্যাসপেক্ট রেশিও এটা চেকমার্ক করে দিবেন যাতে উইথ এবং হাইটের রেশিও সঠিক থাকে। এরপর ফাইল নেম সেট করতে পারবেন, ফর এক্সাম্পল বার চার্ট আইরিশ এবং এরপর ডিরেক্টরি এই বাটনে ক্লিক করে যেই ফোল্ডারে আপনি প্লটটিকে সেভ করতে যাচ্ছেন সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিন। ফর এক্সাম্পল আমি প্লটস এই ফোল্ডারের ভেতর আমার প্লটগুলোকে সেভ করতে যাচ্ছি। সো আমি এখান থেকে ওপেন ক্লিক করব। এবার সব কিছু ঠিকঠাক থাকলে আপনি সেভ বাটনে ক্লিক করে প্লটটিকে সেভ করে নিতে পারেন। বাট প্লটটিকে সেভ করার আরেকটি পপুলার এবং বেস্ট ওয়ে রয়েছে। সো আমরা সবসময় বেস্ট প্র্যাকটিস ফলো করব। তো প্লটটিকে সেভ করার জন্য প্রথমে আমাদের তৈরি করা প্লটকে একটি ভ্যারিয়েবলের আন্ডারে স্টোর করব। সো ভ্যারিয়েবল আন্ডারে স্টোর করার জন্য আমরা এর একটি ভ্যারিয়েবল নেম ব্যবহার করব, ফর এক্সাম্পল বার চার্ট। এবং অবভিয়াসলি আপনাকে একসাথে লিখতে হবে অথবা দুটোর মাঝখানে আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। ওকে, এরপর আপনাকে লেস দেন এবং হাইফেন সাইন ব্যবহার করতে হবে, অর্থাৎ আমরা এই প্লটটিকে বার চার্ট ভ্যারিয়েবলের আন্ডারে অ্যাসাইন করছি। তো এবার আমরা এটাকে রান করব এবং রান করার পর বার চার্ট ভ্যারিয়েবলের আন্ডারে চার্টটি স্টোর হয়ে যাবে এবং আমাদের তৈরি করা সেই ভ্যারিয়েবলটিকে আমরা এনভায়রনমেন্ট ট্যাবে দেখতে পাবো। তো এবার আমরা প্লটটিকে সেভ করব। তো প্লটটিকে সেভ করার জন্যে আমরা এখানে ব্যবহার করব জিজি সেভ ফাংশন। সো জিজি সেভ লেখার সাথে সাথে আমরা এখানে একটি সাজেশন দেখতে পাচ্ছি। সো এখানে আমাদেরকে সাজেস্ট করা হচ্ছে জিজি সেভ ফাংশনের ভেতর প্রথমে ফাইল নেম ব্যবহার করতে হবে, এরপর কমা, প্লটের ভেতর যে প্লট নেমটি ব্যবহার করেছি সেটা ব্যবহার করব অর্থাৎ ভ্যারিয়েবল নেম। এরপর অন্যান্য জিনিসগুলো ব্যবহার করতে পারি, তবে এক্ষেত্রে আমরা ব্যবহার করব উইথ, হাইট, ইউনিট, মেবি যদি প্রয়োজন হয়, এবং ডিপিআই অর্থাৎ কোন রেজুলেশনে এটাকে আমরা সেভ করতে যাচ্ছি। সো প্রথমে আমরা ব্যবহার করব ফাইল নেম। সো ফাইল নেম লেখার জন্য প্রথমে আমরা ইনভার্টেড কম ব্যবহার করব এবং এর ভিতর আমরা লিখতে পারি ফর এক্সাম্পল আইরিশ বার চার্ট। এরপর ডট, এবার আমরা ফাইল এক্সটেনশন ব্যবহার করব অর্থাৎ কোন ফরম্যাটে আমাদের ফাইলটিকে এক্সপোর্ট করতে যাচ্ছি। ফর এক্সাম্পল আমরা পিএনজি ফরম্যাটে এটাকে এক্সপোর্ট করতে যাচ্ছি, সো পিএনজি। ওকে, এরপর কমা, আপনি একই লাইনে কন্টিনিউ করতে পারেন বাট আমি বোঝার সুবিধার্থে নিচে চলে আসব। সো এন্টার। এবার আমরা প্লট আর্গুমেন্ট ব্যবহার করে এর ভেতর প্লট ভ্যারিয়েবল নেম ব্যবহার করব। সো প্লট ভ্যারিয়েবল নেম হচ্ছে বার চার্ট। আমরা এটাকে কপি করব এবং এখানে বসিয়ে দিব, এরপর কমা। এবার আমরা এখানে উইথ এবং হাইট ব্যবহার করব। সো উইথ ইকুয়ালস টু, আমরা এখানে যে কোনো উইথ ব্যবহার করতে পারি, ফর এক্সাম্পল 10, কমা, দেন হাইট ব্যবহার করতে পারি 6। এরপর আমরা ইউনিট সেট করব, ইউনিটস। ফর এক্সাম্পল আমি সেন্টিমিটার এটাকে সেভ করতে যাচ্ছি। লক্ষ্য করুন আমি সেন্টিমিটারের উভয় পাশে ইনভার্টেড কমা ব্যবহার করেছি। ওকে, এরপর কমা, অ্যান্ড ফাইনালি আমরা ব্যবহার করব রেজুলেশন। সো ডিপিআই ইকুয়ালস টু, আমরা এখানে 400 ব্যবহার করতে পারি। সো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এটাকে রান করলে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিতে ফাইলটি সেভ হয়ে যাবে। সো ফাইলটিকে দেখার জন্য আমরা এখানে ফাইলস অপশনে চলে যাব এবং আমরা এখানে দেখতে পাবো আইরিশ বার্চার ডট পিএনজি নামে একটি ফাইল সংযুক্ত হয়েছে। সো এই ফাইলটি কোথায় রয়েছে আমরা এখানে দেখতে পাবো হোম, আর ফর বিগিনার্স, দেন আর প্রোগ্রামিং ফর অল। তো এবার আমরা লোকাল ফোল্ডারে দেখব সে ফাইলটি সেভ হয়েছে কিনা। তো এর জন্য আমরা চলে যাব ডকুমেন্টসে, ডকুমেন্টস থেকে আমরা চলে যাব আর ফর বিগিনার্স এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আর প্রোগ্রামিং ফর অল। আমরা এখানে ক্লিক করব
এবং আমরা ফাইলটিকে দেখতে পাবো। অ্যান্ড দ্যাটস ইট। এই ছিল আজকের লেসন। আপনাদের জন্য হোমওয়ার্ক। আর এর যে কোনো একটি ইনবিল্ট ডেটা সেট ব্যবহার করে আমার দেখানো প্রসেসটিকে আপনারা রেপ্লিকেট করবেন। তো কাজটিকে সহজ করে দেওয়ার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আর এর ইনবিল্ট ডেটা সেটগুলোতে অ্যাক্সেস করবেন। তো এর জন্য প্রথমে আপনি ডেটা ওপেন অ্যান্ড ক্লোজ ব্র্যাকেট লিখে এটাকে রান করবেন এবং রান করার পর আপনি এখানে বিভিন্ন আর এর ইনবিল্ট ডেটা সেটগুলো দেখতে পাবেন। ওকে, অ্যান্ড দ্যাটস ইট। তো আমরা এই ভিডিওতে দেখলাম কিভাবে ggplot2 ব্যবহার করে লেয়ার বাই লেয়ার গ্রাফ তৈরি করতে হয়। আমরা আরই ডেটা সেট ব্যবহার করে ক্যানভাস তৈরি করা থেকে শুরু করে কালার, থিম এবং ফ্যাসেট যুক্ত করার একটি স্টেপ বাই স্টেপ প্রসেস শিখলাম। এই সিরিজের পরবর্তী ভিডিওগুলোতে আমি আরও অ্যাডভান্স ডেটা ভিজুয়ালাইজেশন নিয়ে আলোচনা করব। মনে রাখবেন, দ্য বেস্ট ওয়ে টু লার্ন ডেটা সায়েন্স ইজ ডু ডেটা সায়েন্স। এই লেসনে দেখানো কোডগুলো প্র্যাকটিসের জন্য এর চিট শিট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। অ্যান্ড ওয়ান লাস্ট থিং, ডেটা সায়েন্স, এআই এবং মার্কেটিং রিলেটেড ভিডিও পেতে এই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি আব্দুল্লাল শামীম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।